তানশানের পাপা, থ্যাংক ইউ। তপবন ঘাড় ঘুরিয়ে তাকা। এই পর্যন্ত 7বার থ্যাংক ইউ বলা মেয়েটির পানে। কত অল্পতেই খুশি, অথচ মেয়েটার জগতের কলুষীন সুপ্রাপ্য, কিন্তু ভাগ্যের নির্মমতায় সে জুড়ে গিয়েছে তার মতো খুঁতযুক্ত ব্যক্তির সাথে। সে মৃদু হেসে এক হাতে জড়িয়ে নিল মেয়েটাকে। চলতে চলতে অদূরে সমুদ্রের পাড়ে থাকা ছোট ছোট স্টলগুলোর দিকে চেয়ে বলল, আপনি কিন্তু আমায় তহবন বলতে পারেন মুরব্বি। আপনার হল আপনি আমার মুরব্বি। এই মুরব্বি যে প্রিয়তম স্ত্রী নির্দেশ করে তা এতদিনে বুঝে গিয়েছে রূপকথা। সে তৎক্ষণাৎ নাকচ করে বলল, না। কেন? তপবন ভ্রু কুঁচকে নিল। রূপকথা অলস দেহে চলতে চলতে বলল, তানশানের পাপাতেই আপনাকে ভালো মানায়। রূপকথা তপবনে আমায় ভালো মানায় না? তপবনের হতাশার সুরে বলা কথাটিতে রূপকথা মিটিমিটি হেসে বলল, আহা, আপনাকে রূপকথার বুড়োতেই ভালো মানায়। আপনি রূপকথার বুড়ো আর রূপকথার আপনার মুরব্বি। বলেই সে খিলখিলিয়ে হেসে উঠল। তপবনের মুখেও সেই হাসি সংক্রমিত হয়। আলগোছে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে নিয়ে বলল, কখনো বিশেষ কোনো মুহূর্তে তহবন বলে ডাকতে পারবেন? সেই কখনো বিশেষ মুহূর্ত আগে আসুক। এখনো আসেনি? তপবন বিমর্ষ মুখে শুধালো। রূপকথা ডানে বামে মাথা নাড়ল। তপবন হতাশ হলো বেশ। দুজনে এগিয়ে গেল স্থানীয় কিছু ঐতিহ্যবাহী জিনিসপত্র নিয়ে বসা স্টলের দিকে। রূপকথা সেখান থেকে বাড়ির সবার জন্য উপহার কিনে হোটেলে ফিরল। সময় গড়ায় মনতার মনের সংখ্যা ততই তীব্রতর হয়। হাজারো ভিড়ের মাঝেও নিজের উপর নিবদ্ধ কারো নির্নিমেষ দৃষ্টি জানান দেয় অন্তরের ব্যাকুলতা। দুপুর 1:30, বসার ঘরে নিশান্ত তখন আধাশোয়া হয়ে নেটফ্লিক্স দেখছিল টিভিতে, আর ফোনে গেম খেলছিল। মনতাকে মানুষের মাঝে যেতে না দিলেও এরোজ যখন না থাকে সে তখন বাইরে বের হয়। নায়েল তখন নিভার সাথে চাইল্ড কেয়ারে। মনতা নীরবে গিয়ে নিশান্তের পাশে বসতে নিশান্ত চমৎকার হেসে বলল। মৌনতা নির্বাক মাথা নেড়ে সায় জানালো। নিশান্ত পা দোলাতে দোলাতে নিজ মনে ফের শুধালো, এই বাড়িতে থাকতে মজা না বলো? হুম। খুব মজা ভাবি। আমি তো বছরের বেশিরভাগ সময় বোর্ড কাছেই থাকি। আনলিমিটেড ভিডিও গেম, সুইমিং পুল, জিম আর ওয়াইন, কি নেই এই বাড়িতে? নিশান্তের প্রফুল্ল চিত্তে বলা কথায় মৌনতা বিরক্তি প্রকাশ করে বলল। তুমিও নেশা করো নিশান্ত? নিশান্ত মাথা চুলকায় নিজের বোকামিতে। একবার কথা বললে আর থামানো যায় না নিজেকে। সে বোকাশোকা হেসে বলল, ওই ভাবি না, মানে আর কি, ভাই যখন আগে খেত তখন তার সাথে মাঝে মধ্যে একটু খেতাম। তুমি আমায় এখনো ভাবি বলে কেন ডাকো? কারণ তুমি আমার ভাবি, তাই। আমি তোমার ভাবি নই নিশান্ত। মৌনতার শক্ত কণ্ঠে নিশান্ত মেকি হেসে বলল। তুমি আজীবন আমার কাছে আমার ভাবি হয়েই থাকবে। মৌনতা সময় নিল কথা গুছাতে। এই বিষয়ে আগ্রহ দেখাতেও তার সংকোচ বোধ হচ্ছে, তবুও অন্তঃস্থলের উচ্চাটন দমাতে হবে। সে বুক ভরা নিঃশ্বাস ফেলে শুধালো, একটা সত্যি কথা বলবে নিশান্ত? অবশ্যই, বলো ভাবি। তোমার ভাই কাকে ভালোবাসতো? মৌনতার প্রশ্নে নিশান্ত সতর্ক দৃষ্টিতে তাকালো। চাপা কণ্ঠে শুধালো, কোন ভাই ভাবি? আমার সাথে মজা করবে না নিশান্ত। তুমি ভালো করে জানো আমি কোন ভাইয়ের কথা জিজ্ঞেস করছি। মৌনতা গম্ভীর মুখে বলল। নিশান্ত বোকা শোকা হেসে বলল। ব্রো? পরপরই অপ্রস্তুত হেসে কাঁধ ঝাঁকিয়ে তোতলাতে তোতলাতে বলল, আমি মানে না ভাবি, আর কি আমি তেমনভাবে জানি না ভাই কাকে ভালোবাসতো, তবে কাহিনী জানি। মৌনতা অসন্তুষ্ট হলো তার জবাবে। নম্র স্বরে বলল, তুমি সত্যি জানো না? না ভাবি। কাহিনী কি ছিল বলতে পারো? নিশান্ত বলল মহাবিপদে। ভাই যদি জানে সে কিছু বলেছে তবে তার খবর আছে। সে মাথা চুলকাতে চুলকাতে বলল, ওই একজনকে ভালোবাসতো আর কি, বিয়ে করতে চেয়েছিল, কিন্তু প্রস্তাব পাঠানোর আগেই তার বিয়ে হয়ে যায়। কার সাথে বিয়ে হয় কিছু জানো? মৌনতা উদ্গ্রীব হয়ে শুধালো। নিশান্ত দাঁত কেলিয়ে না বোধক মাথা নাড়ল। মৌনতা ফোঁস করে ব্যর্থ নিঃশ্বাস ফেলে সোফায় পিঠ এলিয়ে দেয়। ব্যর্থতার রেশে পাণ্ডুর মুখশ্রীর পানে আর চোখে তাকায় নিশান্ত শুধায়, কিন্তু তুমি তো এগুলো কেন জানতে চাইছো? মৌনতা বিমর্ষ কণ্ঠে বলল। এমনি। তার মধ্যে কলিং বেল বাজলো। নিশান্ত উঠতে উঠতে বলল, তুমি বসো ভাবি, আমি দেখছি কে এসেছে। সে চলে যায়। তখনই মৌনতার পাশে এই সোফায় রাখা নিশান্তের ফোনে শব্দ হলো। মৌনতা আনমনে সেদিকে তাকালে দৃষ্টি হকচকায় ইমরোজের নাম দেখে। না চাইতেও কৌতূহল আছড়ে পড়ে বদনে। ফোনটা অন করাই ছিল। কাপা কাপা ফোনটা হাতে নিয়ে নোটিফিকেশন বার চেক করে বুঝতে পারলো ফেসবুকে ইমরোজ কিছু পোস্ট করেছে। তার নোটিফিকেশন এসেছে। আঙ্গুলগুলো স্বয়ংক্রিয়ভাবে ক্লিক করলো সেখানে। দৈবাত ভেসে উঠল দুটি হাস্যোজ্জ্বল মুখশ্রী, একে অপরকে ঘনিষ্ঠভাবে আঁকড়ে ধরে আছে। একটা বিলাসবহুল বাড়ির সামনে দাঁড়িয়ে, ক্যাপশনে লেখা, আমার গোটা পৃথিবী যাকে আমি অনেক মূল্যবান কিছুর বিনিময়ে পেয়েছি,
তবুও পেয়েছি, তার জন্য ছোট্ট একটা উপহার। ছবিটা নিগড়ে চোখে দেখতে দেখতে মৌনতার অক্ষিপটে ভাসে নিজের বিদঘুটে চেহারা, নিজের ছোট্ট মেয়েটার বাবার জন্য করা আর্তনাদ। দেহ অস্থিরভাবে গরম হতে লাগলো তার। চোখের সামনে সবটা ঝাপসা হয়ে আসে অচিরে। দেহ ভারসাম্যহীনতা হতেই মৌনতার অসহায়ত্বে ভরা একটা নিঃশ্বাস ফেলল। মানুষটা আজও তাকে অসহনীয় বেদনা দেওয়ার ক্ষমতা রাখে। সদর দরজা খুলতে এরোজকে দেখে নিশান্ত চমৎকার হাসলো, উদ্গ্রীব কণ্ঠে বলল, ব্রো, জানো কি হয়েছে? আজ ভাবি জিজ্ঞাসা করছে তুমি কাকে ভালোবাসতে। এরোজ শ্রান্ত দেহে ম্লান হেসে বলল, যেদিন অনুভব করতে পারবে সেদিন প্রশ্ন করা ছেড়ে দিবে, কিন্তু সেটাই যেন আমার জন্য স্বপ্ন। মানুষটা আমায় কখনো অনুভবই করে না, কখনো আমার চোখের দিকে তাকায় না, দেখে না কেউ তার অপেক্ষায় কলা কাটা মুরগির মতো ছটফট করছে। বলে সে নিশান্তকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো, কিন্তু বসার ঘর পর্যন্ত যেতে সে স্তব্ধ হয়ে গেল। মেঝেতে পড়ে থাকা অচেতন দেহটি দেখে এরোজ আচমকা ছুটে গেল, উদ্বিগ্ন চিত্তে আওড়ালো, মৌনতা, এই মৌনতা, কি হলো আপনার? এরোজ সবেগে অচেতন দেহটিকে বুকে জড়িয়ে নিতেই দেখলো নাক গলিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। পুরুষালী দেহ থমকে যায়, অস্ফুট স্বরে বলে ওঠে, তার কি হয়েছে নিশান্ত? কিভাবে হয়েছে? আমি তো 10 মিনিট আগেও তার সাথে কথা বললাম। নিশান্ত হতবাক হয়ে বলল, ব্রো, আমার 1 মিনিটও আগেও কথা বলেছি। আচমকা তবে কি হলো? এরোজ হন্তদন্ত হয়ে মৌনতাকে কোলে তুলতেই দেখলো তার দেহের নিচে নিশান্তের ফোন পড়ে আছে। স্ক্রিনে ভাসছে ইমরোজা সৃজার আলিঙ্গনরত একটা ছবি। এরোজের বুঝতে বাকি রইল না হঠাৎ অসুস্থতার কারণ। নিশান্তের দিকে এক পলক রক্তচক্ষু নিক্ষেপ করে সে তৎক্ষণাৎ অচেতন দেহটিকে নিয়ে ছুটল গাড়ির দিকে। ক্ষণকালের এই সুখ দীর্ঘস্থায়ী দুঃখের কারণ হয়ে দাঁড়ালো। হাসপাতালের করিডোরে আন্দোলিত হলো এরোজের অশ্রুরুদ্ধ আর্তনাদ। সে আগে থেকেই অসুস্থ ছিল, কিন্তু আমায় কিচ্ছু বলেনি, একটুও বলেনি যে তার শরীর খারাপ করছে। আমার উপর একটুও করুণা হয় না তার। তার চোখে বাঁধে না তার সুস্থতার জন্য কত কি করছি আমি। নিশাত আলগোছে ঘেমে ওঠা ছেলেটির মাথায় হাত বুলাতে বুলাতে আদুরে স্বরে বলল। বলহীন দেহে দাঁড়িয়ে থাকা এরোজ অশ্রুসিক্ত নয়নে চাইল। অতিরিক্ত ব্লিডিং এর কারণে মৌনতাকে আবারও এমার্জেন্সি আইসিইউতে নেওয়া হয়েছে। ডাক্তার জানিয়েছে মৌনতার শরীর আগে থেকেই খারাপ ছিল এবং হঠাৎ করে পাওয়া মানসিক চাপ পড়ায় তা আরও বাজে রূপ ধারণ করে। অথচ মানুষটা একটাবারের জন্য তাকে জানায়নি শরীর খারাপের কথা। পরবর্তী কেমোর জন্য প্রস্তুত হতে মৌনতার শারীরিক অবস্থার যতটা উন্নতির প্রয়োজন তার থেকেও বেশি অবনতি হচ্ছে। সে আফসোসের সুরে বলল, যে বাঁচতেই চায় না তাকে কোনো চিকিৎসা বাঁচাতে পারে না খালামণি। সে বাঁচতেই চায় না, অথচ কেউ তার জন্য বেঁচে আছে। সে কেন বোঝে না? নিশাত ওড়না দিয়ে তার মুখ মুছিয়ে দিয়ে বলল, তা কখনো বুঝিয়েছিস? বোঝালে যদি ঘৃণা করে, দূরে চলে যায়। ছেলেটা অসহায়ত্ব ভরা কণ্ঠে নিশাত ম্লান হেসে বলল, ঘৃণাকে ভালোবাসায় বদলাতে পারবি না। ভালোবাসা, সম্মান, বিশ্বাস পারে না এমন কিছু আছে? এরোজ ঘন ঘন মাথা নাড়ল। সে পারবে, তবে সেই লহমাটুকু অন্তত সৃষ্টিকর্তার দিতে হবে। কিন্তু সৃষ্টিকর্তা দেবে তো সেই লহমাটুকু? আবার কিন্তু প্রতিবার সুখের আগে কেন এত কিন্তু থেকে যায়? এই কিন্তু যে বড্ড ভয়ঙ্কর, শুধুই কেড়ে নিতে জানে। নিজের দুর্বলতা লুকাতে রোজ সর্বোচ্চ জেদ আর রাগ ব্যবহার করছে তৃষানের বিরুদ্ধে। তবে জেদ এবং রাগ কখনোই যে ভালো ফলাফল বয়ে আনে না। বিকাল 3টা নাগাদ রোজ কর্তৃপক্ষকে জানান দেয় সে একটু শপিংয়ে যাবে। তানশান ম্যাথ চর্চা করছে। সে একা বসে কি করবে? এখানেই তার চাচাতো ভাই রয়েছে, তার সাথে যাবে। দুজন টিচারেতে সম্মতি দিলেও তৃষান সাফ নাকচ করেছে। শিক্ষা সফরে এসে কিসের শপিং, তাও আবার একা? সে যাওয়ার অনুমতি দেয়নি, কিন্তু রোজ তবুও তার সাথে এক দফা তর্ক বিতর্ক করে বেরিয়েছে। তানশানও তার জেদের কারণে রাগ দেখিয়েছে, তবুও কাজ হয়নি। সে বাচ্চা নয়, এর আগেও বহুবার ঢাকায় চলাফেরা করেছে, তবে তখন ভাইয়েরা ছিল। সে মোটামুটি পথ ঘাটছে। মেজো চাচির ছেলে রুশান বলেছে তাকে টিএসসিতে থাকতে, সে ওখানে থেকে নিয়ে যাবে। তার এই সময় একটা টিউশনই থাকে, নয়তো নিজেই নিয়ে যেত। রোজও আত্মবিশ্বাসের সাথে বলল সে টিএসসি পর্যন্ত যেতে পারবে। উবার তখন নিজ গতিতে চলছিল। কানে ইয়ারফোন গুঁজে আরামে বসে রোজ গুনগুন করছিল। গুনগুন করতে করতে সে আনমনে জানালার কাজ ভেদ করে তাকালো। খানিক কপাল কুঁচকে নিল চাপা গলি দেখে। সে ইয়ারফোন খুলে বলল, এটা কোন গলি ভাইয়া? মধ্যবয়স্ক একটা তেলতেলে বরণের লোকটি ফিরে না তাকিয়ে বলল, আছে আপা, আপনি চিনবেন না, আপনি তো এইখানে থাকেন না। আপনাকে কে বলেছে আমি চিনব না? আমি এর আগেও অনেকবার ঢাকা এসেছি। আপনি বলুন এটা কোথায়? এটা তো টিএসসি যাওয়ার রাস্তা নয়। আরে আপা, আপনি বেশি চিন্তা কইরেন না, আমি আপনারে টিএসি পৌঁছে দেব ঠিক মতো। হ্যাঁ, আপনি শুধু চুপ কইরা বসেন। হ্যাঁ। লোকটার কথা সুর মোটেও ভালো লাগলো না রোজের। তার সন্দেহ ক্রমে
প্রগাঢ় হয় যখন গাড়িটি জনমানব ছাড়িয়ে অতি নোংরা চিপাচাপায় ঢুকতে লাগলো। ভয়ে ঘেমে ওঠে রোজ। রুশানকে তো জানিয়েছে, কিন্তু সে কোনো মেসেজ দেখেনি। ভয়ে উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, গাড়ি থামান, আমি যাব না আপনার সাথে। লোকটা এবার পিছু ফিরে থমথমে মুখে বলল, গাড়ি থামবে না আপা, এখন তো জায়গা মতো পৌঁছাইয়া গাড়ি থামবে। আপনি নাইমা গেলে আমি কি এই মাঝপথে আর যাত্রী পাবো? চুপ কইরা বসেন, বেশি বাড়াবাড়ি কইরেন না। রোজের চোখ টলটল করে উঠল। জেদ দেখে একা বের হওয়াটা ঠিক হলো না। 1 মিনিটও যেন নষ্ট করা এখন বিপজ্জনক। রুষা তখনও দেখছে না মেসেজ। তিশানকে জানালে সে তার মাথা ফাটিয়ে দেবে নিশ্চিত। তবু আগে প্রাণে বাঁচতে হবে। সে তৎক্ষণাৎ তিশানকে মেসেজ দিল হোয়াটসঅ্যাপে। সৌভাগ্যবশত সাথে সাথে সিন হলো। রোজ খুশিতে আত্মহারা হয়ে হাঁপ ছাড়লো। হড়বড়িয়ে সব লিখে পাঠালো। প্লিজ হেল্প মি। অপর প্রান্ত থেকে অ্যাংরি রিয়েক্ট সহ একটা ধমক আসলো। তিশান রেগে মেগে বলল, মাথা মোটা মেয়ে, ওভার ঠিক করার সময় গাড়ির সব ডিটেলস পেয়েছে না? ওগুলো পাঠাও দ্রুত, আর ফোনটা লুকিয়ে নাও, যে লোকেশন ট্র্যাক করতে পারি। রোজ দ্রুত সেগুলো পাঠিয়ে দিল। ড্রাইভারটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, গাড়ি থামান, আমি কিন্তু অলরেডি পুলিশকে ফোন করে দিয়েছি। সহসা লোকটার আসল রূপ বেরিয়ে আসলো। লোকটা পিছু ফিরে বিশ্রী ভাষায় গালি দিয়ে বলল, মাগি, পুলিশ তাদের ফুঁড়ি সামলাইয়া আস্তে আস্তে আমি কাম সাইরা পুরো তৈয়া জামুগা। আয় আয় আয়, চুপ কইরা বইতে কইছি না, বেশি উড়লে একদম জানে মাইরা থইয়া জামু। ফোন দে, ফোন দে। বলেই লোকটা হাত বাড়িয়ে রোজের ব্যাগটা ছিনিয়ে নিল, কিন্তু ফোন পেল না। গাড়িটা থামে এক অজানা নোংরা বস্তির জনমানব শূন্য এক জায়গায়। ড্রাইভারটা বের হয়ে পাথরের ন্যায় শক্ত হয়ে বসা রোজের বাম গালে সপাটে একটা চর বসিয়ে বলল, মাগি, আয় আয়, ফোন করছাস কি? আমার ভিতরে রাখছ? হ্যাঁ, খোলোই তো সব। আয় আয়, পাইয়া যাবো, আয়। রোজ ফুপিয়ে কাঁদছে। লোকটা ওকে টেনে হিঁচড়ে বের করলো। তন্মধ্যেই পরিত্যক্ত একটা গোডাউন ঘর থেকে 2 জন লোক বেরিয়ে আসলো। রোজকে দেখে উল্লাসে ফেটে পড়ে বলল, আরে মামু, আজকার মাল তো পুরাই মাখন। ও, দেখাই তো পছন্দ হইয়া গেছিল। ড্রাইভারটা দাঁত কেলিয়ে হেসে বলল, তাদের ধান্দা এগুলো, তবে সব দিন করে না, ঝোপ বুঝে কোপ মারে। রোজ বোকামিটা এখানেই করেছিল। উঠার আগে বলেছিল সে খুলনা থেকে এসেছে, দেখে শুনে গাড়ি চালাতে। রোজের দেহ ভারসাম্যহীন হয়ে পড়তে লাগলো ভয়ে। মনে হলো বাঁচার কোনো পথ নেই। এক মুহূর্তে নিজের গোটা পৃথিবীটা বদলে যেতে দেখে রোজ গুমড়ে কেঁদে উঠল। অস্ফুট স্বরে ডেকে উঠল, ভাইজান। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলো। রোজকে টেনে হিঁচড়ে গোডাউনের ভেতরে নিতেই বস্তিটি আলোড়িত হলো পুলিশের গাড়ির সাইরেনে। ড্রাইভারটা চমকালো। বাচ্চার ছোট একটু আশা দেখতেই রোজ গগন বিদারী চিৎকার দিয়ে বলল, বাঁচাও। সহসা ড্রাইভারটি আরো একটা চর বসালো তার গালে, আর সাথে সাথে মুখ বেঁধে ফেললো। রোজ ছটফট করতে লাগলো বাঁচার জন্যে। গাড়ির সিটের নিচে রোজ নিজের ফোন লুকিয়ে রেখেছিল। পুলিশ গাড়িটা পর্যন্ত আসতে আশেপাশে চোখ বুলালো এবং সবার আগে গোডাউনের দিকে চোখ গেল। তারা দ্রুত গোডাউনে ঢুকতেই দেখলো 3 জন লোক চুপচাপ শুয়ে আছে, সেখানে কেউ নেই। পুলিশের প্রধান কর্মকর্তা তাদের একজনের পায়ে লাঠি দিয়ে আঘাত করে বলল, এই ও তোদের মধ্যে গাড়ি ড্রাইভারকে? 3 জন এমনভাবে চোখ খুললো যেন তারা কিছুই জানে না। তারা একত্রে বলল, জানি না স্যার, কেন কি হয়েছে? পুলিশটা নিজেকে সংবরণ করলো না, বরং সপাটে একজনের গায়ে একটা ঘা বসিয়ে দিয়ে বলল, অভিনয় করো আমার সাথে শালা? সোজাসুজি বল, এই গাড়ি ড্রাইভারকে? আর গাড়িতে থাকা মেয়েটি কোথায়? কোন মাইয়া স্যার? আমরা তো কিছুই জানি না। আমরা এইখানে ঘুমাইছিলাম 1 ঘন্টা যাবত। ঘুমাইছিলাম স্যার। এই ওরা ভালো কথাই মুখ খুলবে না, দড়ি দিয়ে বেঁধে তারপর কয়েকটা ঘা দে, ঠিক বলে দেবে। আর 3 জন চারপাশে খোঁজ রাখ। 3 জন ওই লোকদের বাঁধলো, আর 3 জন কনস্টেবল পুরো গোডাউন খুঁজতে লাগলো। লোকদের আর বলা লাগেনি, তার আগে গোডাউনের একটা ট্রাঙ্কের ভেতর অচেতন প্রায় রোজকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেল। পুলিশটি ডাকে গজগজ করতে করতে লোকগুলোকে সেখানেই বেধড়ক পেটাতে শুরু করলো। আমার সাথে নাটক করছিলি তাই না? 25 বছর ধরে ঘাস মুখে দিয়ে চাকরি করিনি, নিয়ে চল, আজ ওদের দেখাবো আমার সাথে নাটক করার ফল। আর মেয়ে মানুষ দেখলে শকুন হয়ে যাওয়া বের করবো আজ। রোজের হাত পা খুলে দিল পুলিশ। পুলিশকে দেখতে এই রোজ দেহের ভার ছেড়ে দিয়ে কেঁদে উঠল। 10 মিনিটের মাথায় তৃষান আর 2 জন টিচার হন্তদন্ত সেখানে আসলো। পুলিশের গাড়িতে রোজকে দেখে তৃষান কোমরে হাত দিয়ে বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেললো। থমথমে মুখে পুলিশের সব ফর্মালিটিস পূরণ করে রোজকে কোলে তুলে নিল। টিচার 2 জন বেশ ধমকালো রোজকে। রোজ নির্বাক
নতশির শুধু সব মাথা পেতে নেয়। পুরোটা রাস্তা তৃষান রোজকে একটা কথাও বলল না। হোটেলে ফিরতে সোজা নিজের রুমে নিয়ে গেল। দুজন টিচার আর সে ছাড়া আর কেউ জানে না 2 ঘন্টার মধ্যে ঘটে যায় অপ্রীতিকর ভয়ঙ্কর ঘটনার কথা। তানশানকে জানালে নিশ্চিত ছেলেটার প্রতিযোগিতা নষ্ট হয়ে যাবে। তৃষান রোজকে বিছানায় বসাতেই রোজ আড়ষ্ট নয়নে চেয়ে বলল, আমি এখানে এনেছেন কেন? আমি আমার রুমে যাব। এই পর্যায়ে তৃষানের আওয়াজ শোনা গেল। রোজকে অবাক করে দিয়ে তৃষান গর্জে উঠে বলল, ওখান থেকে 1 পাও নড়লে আমার থেকে খারাপ কেউ হবে না রোজ। আমি রুমে যাব, আমার শরীর খারাপ করছে। রোজ ছলছল নেত্রে বলতে তৃষান তেরে এসে বলল। এখন একটা ঠাটিয়ে চড় দিই। রোজ কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলল, সাহস থাকলে দিন। রোজের বলতে দেরি আছে, কিন্তু তৃষানের চড় দিতে দেরি হলো না। সপাটে আরো একটা চড় খেয়ে রোজ তবদা খেয়ে গেল। অবাক হয়ে বলল, আপনি আমার গায়ে হাত তুলেছেন? শুধু হাত না, ইচ্ছে করছে তোমার মতো বিগে যাওয়া বেপরোয়া জেদি মেয়েকে টিপে হাত পা ভেঙে বসিয়ে রাখি। কারণ করিনি তোমার একা বাইরে যেতে। আজকে হতো যদি সময় মতো পুলিশ না পৌঁছাতো। তৃষান রাগে ফেটে পড়ে বলল। রোজ কাঁদতে কাঁদতে জেদি কণ্ঠে বলল, মরে যেতাম, ভালো হতো, কিন্তু আপনি আমার গায়ে হাত তুললেন কোন সাহসে? এমন জেদ থাকলে মরেই যেতে হবে। অবদ্ধ মেয়ে কথাকার। আবার এমন মেয়ে আর তার পরিবারের প্রশংসা নাকি মানুষের মুখে মুখে। তৃষান বিদ্রুপ করে বলেই অয়েনমেন্ট আর স্যাভলন নিয়ে আসে। কাঁদতে থাকা জেদি মেয়েটার হাতে গলায় থাকা ক্ষুদ্র ক্ষুদ্র আঘাতে অয়েনমেন্ট লাগাতে গেলে রোজ হাত সরিয়ে নেয়। তৃষান কঠোর দৃষ্টি নিক্ষেপ করে হাতটা জোরপূর্বক চেপে ধরে অয়েনমেন্ট লাগিয়ে দিল। বিড়বিড় করে বলল, একটা নির্বোধ অপরাধ পাঠিয়েছে শিক্ষা সফরে। পরপরই ক্ষিপ্ত কণ্ঠে বলল, ছেলের সাথে তোমার ভাই আসতে পারেনি, তাই কি এমন কাজ ছিল যে তোমার মতো অপদার্থকে পাঠিয়েছে? নাকি কচি বউ পেয়ে ছেলের গুরুত্ব কমে গিয়েছে? মুখ সামলে কথা বলুন। আমার ভাই আর ভাবি নিয়ে একটাও বাজে কথা বলবেন না। রোজের কঠিন মুখ পানে চেয়ে তৃষান পাল্টা ক্রুদ্ধ কণ্ঠে বলল, নিজে এখনো অবিবাহিত একটা মেয়ে, অথচ নিজের আধবুড়ো ভাইয়ের জন্য এনেছে নিজের চেয়েও একটা ছোট্ট মেয়েকে। তোমাদের লজ্জা করে না? হ্যাঁ। রোজ দাঁতে দাঁত চেপে বলল, ও, তবে চর মেরে এই ক্ষোভটা ছাড়লেন বুঝি? আমার ভাই ছোট মেয়ে বিয়ে করুক বা বড় মেয়ে, তাতে আপনার কি? মাথা মোটা, তোমার শুধু শুধু বলি না, নিজের করা বোকামির শিক্ষা তোমায় এখনো হয়নি, তাই না? তোমার ভাই বিয়ে করা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মাথা ব্যথা হয় ওই মেয়েটার জন্য যার জীবন তোমরা নষ্ট করে দিয়েছ। তৃষান ফার্স্ট এড বক্স নিয়ে সরে যায়। রোজ তার পানে চেয়ে বলল, আমরা কারোর জীবন নষ্ট করিনি। যেটা হয়েছে সেটা ভবিতব্য ছিল। আর ভাই ভাবি এখন অনেক সুখেই আছে। আপনি তাদের উপর নজর না দিলেই হলো। আমি কারোর ওপর নজর দেইনি। তবে কেন ভাবিকে নিয়ে আপনার এত ক্ষোভ আমাদের উপর? আপনি ভাবির জীবন আরো জটিল করে তুলেছেন। আমি জেনে বুঝে রূপকথাকে কখনো বিরক্ত করিনি। যেদিন থেকে জেনেছি সেদিন থেকেই নিজেকে সরিয়ে নিয়েছি। তৃষান ক্ষীণ স্বরে বলল, কণ্ঠের তেজ হারিয়ে গেল বিব্রতকর কথোপকথনের বিষয়বস্তুতে। রোজ মলিন মুখে চেয়ে বলল, তাহলে আমার আর আমার পরিবারের উপর এই ক্ষোভ ছাড়া বন্ধ করুন। তৃষান সরব কঠিন চোখে তাকালো। আমি মোটেও কারোর ক্ষোভ জানিনি তোমার ওপর। আজ যা করেছ তার জন্য এইটা তোমার প্রাপ্য ছিল। তানসারের ট্রিপটা আজ নষ্ট হয়ে যেত তোমার কারণে। তোমার ভাই আর পরিবারের আমি কি জবাব দিতাম? রোজ থমথমে মুখে দাঁড়িয়ে গেল। আনত মুখে বলল, আমি আসছি। ওনারা পড়ে যাও। এতক্ষণে রোজের চোখ যায় নিজের উপর। লোকগুলো ওড়না ছিনিয়ে নিয়েছিল, সে এখন ওড়না পাবে কোথায়? প্রশ্নটা মনে জাগতে চোখের সামনে একটা তোয়ালে ভেসে উঠল। সেটা হাতে নিতে তৃষান গমগমে স্বরে বলল, ধুয়ে দিয়ে যাবে। কেন? গায়ে কুষ্ঠরোগের জীবাণু লেগে আছে? রোজ কপাল কুঁচকে বলল, তাতে খুব ভয়ঙ্কর জীবাণু রয়েছে তোমার গায়ে। তৃষান চোয়াল শক্ত করে বলল। রোজও চোয়াল শক্ত করে বলল, আমি ইহকালে কাপড় চোপড় ধুইনি, নিজেই ধুয়ে নেবেন। বলে সে তোয়ালটা গায়ে পেঁচিয়ে গটগট করে বেরিয়ে গেল। পেছনে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকা তৃষান চেঁচিয়ে বলল, ওই আদোয়া তোয়ালে যেন আমার ঘরে না আসে বেয়াদব মেয়ে। আর আমার 25,000 টাকাও দিতে বলবে তোমার ভাইকে। 2 ঘন্টা আমার পকেট খালি করে দিয়েছে বেয়াদব জেদি একটা মেয়ে। এই মেয়ে প্রশংসা নাকি সবার মুখে, রোজ নাকি একটা ফুল, কুচকুচে একটা মুখ, হাত পা সব পুচকায়। তৃষান রাগে গজগজ করতে করতে বিছানায় বসে পড়ল। পুলিশকে তৎক্ষণাৎ একটা বড় অঙ্কে টাকা না দিলে তারা অ্যাকশন নিচ্ছিল না। সে রাগ দমিয়ে বিছানায় পিঠ এলিয়ে দিল, কিন্তু 10 মিনিট বাদে তার রাগ আবার তত্তর করে বেড়ে গেল তপবনের ফোনে। তপবন অবাক পানে শুধালো,
ত্রিশান, তুমি নাকি রোজের গায়ে হাত তুলেছ, চর মেরেছ? ত্রিশান দাঁত খিচিয়ে বলল, শুধু জন্মেছি এটাই বলেছে, জন্মার কারণ বলিনি। কারণ যাই হোক না কেন, তুমি আমার অত বড় বোনের ওপর কেন হাত তুলেছ? বাহ, আপনার বোন, তবে আপনার এই আশকারাতেই এত জেদি হয়েছে। জি হ্যাঁ, আমি আপনার বোনকে চড় মেরেছি। আরও একটা মারতে ইচ্ছে করেছিল, কিন্তু নিজেকে থামিয়েছি। আর এটা নিয়ে আমার বিন্দু মাত্র অনুশোচনা নেই, কারণ এটা আপনার বোনের প্রাপ্য ছিল। হাউ ডেয়ার ইউ! তপবন হতভম্ব হয়ে বলল। ত্রিশান রাগে গজগজ করতে করতে সবটা খুলে বলল। ফোন রাখার আগে খেকিয়ে উঠে বলল, আমার 25,000 টাকা দয়া করে পাঠিয়ে দেবেন। আমার পকেটে এখন 5 টাকাও নেই। ডিসকানেক্টেড ফোন হাতে তপবন তখনও অবিশ্বাস্য চিত্তে বসে আছে। রোজের সাথে এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। সে তৎক্ষণাৎ ফোন দিল রোজকে। ধুমকে উঠে বলল, রোজ, তুমি এমন দুঃসাহসিক কাজ কিভাবে করতে পারো? একা একা বাইরে গেছিস কোন সাহসে? রোজ নাক টানতে টানতে বলল, আমার একা একা হোটেলে থাকতে ভালো লাগছিল না। তানছান তো একটা রোবট। আজ কত বড় ঘটনা হয়ে যেতে পারতো রোজ। তোমার কাজকর্ম দেখে আমি তো অবাক হচ্ছি। তুমি তেমন কখনো করো না। আমার এখানে ভালো লাগছে না ভাইজান। তুমি এমন করবে? ত্রিশান তো মোটেও ভুল কাজ করেনি। আমি থাকলে বোধ হয় আরো কয়েকটা দিতাম। ভাইজান! রোজ চেঁচিয়ে উঠল। তপবন কঠিন গলায় বলল, আদৌ দিয়ে কি বিগড়ে দিয়েছে তোমায়? এত যেদি কবে হলো রোজ? বাইরে যেতে ইচ্ছে করলে আমায় বলতে, আমি কোনোটা ব্যবস্থা করতাম। রোজ চুপটি করে রইল। তপবন হতাশার সুরে বলল, আমার উচিত হয়নি তোমাকে পাঠানো। আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি এত বড় বিপদ থেকে ফিরে এসেছ। আজ কিছু হলে ভাইজান কি করতো রোজ? ভাইজান কি করে বাঁচতাম? আব্বু আমাকে কি ভাই জবাব দিতাম আমি? রোজ চোখের পানি মুছে বলল, আমি ঠিক আছি। তপবন চাপা নিঃশ্বাস ফেলে বলল, আর 2 দিন একটু সামনে চলো। বাইরে যেতে চাইলে ত্রিশানকে নিয়ে যাবে, ওকে আমি বলে রাখবো। প্রয়োজন নেই। আচ্ছা, নিজের খেয়াল রেখো। তোমাদের ট্রিপ কেমন যাচ্ছে? তপবন শ্রান্ত কণ্ঠে বলল, তোমরা ভালো কাটাতে দিচ্ছ না। এত টেনশন নিয়ে থাকা যায়? তুমি এত বড় কাণ্ড ঘটিয়েছ, ওদিকে মন। বলতে গিয়ে থামলো তপবন। বুক ভরা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে জীবনের জটিল টানাপোড়ানে। রোজ হকচকায় হন্তদন্ত হয়ে শুধায়, মনুবু? আমার মনুবুর কি হয়েছে ভাইজান? আমি তো তার সাথে গতকাল কথা বললাম। সে বলল সে এখন অনেকটা ভালো আছে। তার কি কিছু হয়েছে? ভালো থাকা যে দুঃস্বপ্ন মৌনতা নামক দুস্থ নারীর জন্য। তপবন অস্ফুট স্বরে বলল, দোয়া করে যেন কিছু না হয়। আল্লাহ একটু রহমত দান করুক মেয়েটার উপর। জানি না আর কবে মেয়েটাকে আগের মতো দেখতে পাবো, নাকি আদৌ পাবো না। এমন কথা বলো না ভাইজান। মনের শরীর ভালো না রোজ, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। শরীরের সব কার্যপরীক্ষা আবার ফল করেছে। রোজ মিয়ে গেল। এই জীবনে মৌন বউকে হাঁটতে দেখলে সে আর কখনো স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না। নিজের ভাইয়ের কারণে তার মৌন বউকে হারাতে দেখলে সে কি করে বাঁচবে? সে ক্ষীণ স্বরে বলল, তুমি চিন্তা করো না ভাইজান, আমার মনুবুই কিচ্ছু হবে না। সে একদম সুস্থ হয়ে যাবে। আমিও আর কোনো ঝামেলা করব না। তুমি নিশ্চিন্তে থাকো। ভাবিকে সব জায়গায় ঘুরিয়ে আনবে। সে কিন্তু কখনো এই জায়গাগুলোতে যায়নি। ফোন রেখে তপবন ত্রিশানকে 35,000 টাকা পাঠালো। মেসেজে ছোট্ট করে বলল, রোজ বাইরে যেতে চাইলে ওকে একটু ঘুরে নিয়ে আনো, যা কিনতে চাই কিনে দিও। মেসেজটা দেখে ত্রিশানের মাথায় আগুন ধরে গেল। তেতে উঠে বলল, হ্যাঁ, ওই আপদকে বাড়িয়ে নিয়ে বুড়িগঙ্গায় বাসিয়ে দিয়ে আসবো। ঝামেলা একেবারে চলে যাবে। তানশানকে কিছুই জানালো না রোজ। সে নিমগ্ন তার প্রতিযোগিতায়। রাত তখন 8টা। ত্রিশান রোজের রুমের সামনে গেল। নক করার আগেই দেখলো অদূরে আবছা আলোর মাঝে হোটেলের করিডোরে চেয়ার পেতে বসে আছে রোজ। সে সেদিকে এগিয়ে গেল। গুরুগম্ভীর কণ্ঠে গলা খাকারি দিয়ে বলল, এখানে কি করছো? রোজ ঘাড় ঘুরিয়ে লালচে নেত্রে তাকায়। চোখে মুখে অসুস্থতার দুর্বলতা। বলল, কেন, কি হয়েছে? তোমার ভাই টাকা পাঠিয়েছে তোমার জন্য। বাইরে যেতে চাইলে চলো। না, যাব না। রোজ নাকচ করে মুখ ঘুরিয়ে নিল। ত্রিশান দাঁতে দাঁত চেপে বলল, আমি বাইরে যাচ্ছি, ঘুরবো আর শপিং করব। লাস্টবার বলছি, যেতে চাইলে চলো, নয়তো ওই টাকা দিয়ে আমি শপিং করতে আসবো। আর তোমার ভাইকে বলো ওই টাকা দিয়ে তুমি শপিং করেছো। রোজ হতবাক হয়ে গেল। আমি কখন শপিং করলাম? কখনো সেটা তোমার ব্যাপার, আমি তো তোমায় বলেছি, কিন্তু তুমি জেদ দেখিয়ে যাবে না। এর দায়ভার কি আমার? আপনি একটা ছেঁচড়া লোক। তোমার মতো জেদি মেয়েদের সাথে ছেড়ছড়া না করে উপায় নেই। গেলে চলো, নয়তো আমি গেলাম। এই দাঁড়ান, খবরদার আমার ভাইয়ের টাকা ছোবেন না। আমি আসছি। রোজ এক ছুটে গিয়ে রেডি হয়ে আসলো। একটা রিক্সা, 2টো মানুষ।
একজনের অন্তঃস্থলে কিশোরী বয়সে সুপ্ত অনুভূতির তীব্রতা, আরেকজনের অন্তঃস্থলে অজানা নয়া অনুভূতির তীব্রতার সংঘর্ষ আরও প্রকট হতে লাগলো। গায়ে গায়ে লাগা মৃদু ঘর্ষণে দুটি উত্তেজিত বদমেজাজি সত্তা ক্রমেই নিজেদের স্বকীয়তা হারিয়ে শান্ত স্থির হয়ে গেল। অদ্ভুত সেই নীরব পরিবেশে, ঢাকার মতো জঞ্জাল শহরেও নীরব পরিবেশ, এই নীরবতা যে ভিন্ন। জনমানবে ভরপুর মর্তধামে যারা শুধুই একে অপরকে অনুভব করতে পারে, তাদের এই অনুভূতির নাম কি? রোজ আর চোখে তাকালো অতি সন্নিকটে থাকা মানুষটার পানে। নৈকট্য যতটা বাড়ছে, বক্ষস্থলের অস্থিরতাও ততটাই বৃদ্ধি পাচ্ছে। এই সুবাস এই মানুষটা জুড়ে কত কত বোকামি করেছে ভেবেই নিজের উপর রাগ হচ্ছে রোজের। সে পুনরায় মুখ ঘুরিয়ে বসে রইল। তৃষান ব্যস্ত নগরী দেখতে দেখতে গলা খাকারি দিয়ে বলল, কোথায় যাবে? আরঙ্গে তারপর? কিছু ডেকোরেশনের জিনিস কিনবো, সেখানে নিয়ে যাবে। তারপর? ফুচকা খাবো। সহসা তৃষান ঘাড় ঘুরিয়ে তাকালো, কপাল কুঁচকে বলল, বিষ কিনে দেব, কিন্তু ফুচকা খাওয়াবো না। রোজ কঠিন মুখে বলল, মানে? ফুচকা খেতে তিলে তিলে মরা চেয়ে বিষ খেয়ে একেবারে মরে যাওয়া ভালো। ফুচকা খেলে কেউ মরে না। আজ না পারলেও কাল ঠিকই মরবে। ওসব আমি খাওয়াতে পারবো না। সোজা রাস্তায় ফেলে চলে যাব। রোজ ফুসতে ফুসতে রিকশায় চেপে বসলো। কিয়ৎকাল বাদে গাড়িটা থামলো একটা হাসপাতালের সামনে। রোজ ভ্রু কুঁচকে বলল, হাসপাতালে এসেছেন কেন? তৃষান দাঁত কেলিয়ে বলল, মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল তোমার, কিন্তু আমি তো ভালো, তাই ভালো মানুষের ডাক্তারের কাছে নিয়ে এসেছি। গা জ্বরে পড়ে যাচ্ছে, সেই দিন তো বিন্দু মাত্র খেয়াল নেই, কিন্তু জেদ রাগ দেখানোর বেলায় এক গায়ে দাঁড়িয়ে থাকা হয়। এসো আবার। তোমায় ভাই বলছে, আমি তার বোনের খেয়াল রাখিনি। এর থেকে তানচান আরো মেচুয়ের। তৃষান গজগজ করতে করতে হাসপাতালের ভেতরে চলে গেল। রোজ বোকা বনে তাকিয়ে রইল। জ্বর, এটা সে একবারও বলেনি তৃষানকে। সে ছুটতে ছুটতে বলল, এই আপনি জানেন কি করে আমার জ্বর উঠেছে? যেই থাপ্পড় খেয়েছো তাতে জ্বর কেন, টাইফয়েডও হয়ে যাওয়ার কথা। কিন্তু ভালোই শক্ত মেয়ে তুমি। তৃষান চলতে চলতে বিদ্রুপ করে বলল। রোজ গাল ফুলালো। ফুলকো গাল আর রাজ্যের বিরক্তি নিয়েই তারা ডাক্তার দেখালো, শপিং করলো, রেস্তোরাঁয় খেলো, আর তৃষান মনে করে তানসানের জন্যও কিছু খাবার নিয়ে নিল। কিন্তু রোজকে কোনোভাবেই ফুচকা খেতে দিল না। বিকালটা বিদঘুটে ভয়ঙ্করভাবে কাটলেও রাতটুকু ছিল ভীষণ প্রশান্তিদায়ক। কেননা মন যে অবুঝ। রোজ যতই নিজেকে দমাক, কিন্তু মন তখনও তৃষানের প্রতি দুর্বল। এরপর থেকে তৃষান আর রোজের মাঝে খুব একটা দ্বন্দ্ব হলো না। কেটে গেল আরও কিছু লহমা। তানসানের 4 অগ্নি পরীক্ষা শেষ। আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ ফলাফল ঘোষণা। আগামীকালকে এ সকলের ফলাফল একসাথে ঘোষণা করা হবে এবং বিজয়ী ঘোষণা করা হবে। রূপকথা তার তপবনের একান্ত রূপকথা হয়ে থাকার দিনগুলো ব্যাগে পুড়ে নিয়ে আবারও চেনা ব্যস্ততায় ফিরে এলো। এখন সে কারো মমতা মহিমা, কারো বাধ্য পুত্রবধূ, আবার কারো আদরের ননদ। গতরে শোভা পেয়েছে চিরচেনা সেই শাড়ি আর অলংকার। যাওয়ার আগে শেষবারের মতো বিলাসবহুল রিসোর্টের বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের বিশালতা দুচোখ ভরে দেখে নিচ্ছিল সে। বিগত 60টি দিন ছিল তার জীবনের শ্রেষ্ঠতম সময়। এই কদিন সে অন্য এক তপবনে দেখা পেয়েছে। একটা অন্যরকম দাম্পত্য জীবন উপভোগ করেছে, যেখানে কোনো জড়তা ছিল না, ছিল না সংসারের গুরুভার কিংবা কোনো কুণ্ঠা। ছিল কেবল একে অপরের প্রতি অগাধ ভালোবাসা, নিখাদ ভালো লাগা। শুধু প্রিয়জনরা সাথে থাকলে আনন্দটা যেন কানায় কানায় পূর্ণ হতো। তপবন দ্রুত পায়ে রুমে ঢুকতেই দেখলো জানালার মৃদু হাওয়ায় কারো আঁচল উঠছে। পাশে গিয়ে দাঁড়াতেই রূপকথা চঞ্চল কণ্ঠে বলল, এসেছেন, চলুন বের হই। এত তাড়াহুড়োর কিছুই নেই, আস্তে ধীরে বের হই, ইনশাল্লাহ সময় মতো পৌঁছে যাব। বলেই তপবন হাতে করে আনা অ্যালবামটা রূপকথার দিকে এগিয়ে দিল। রূপকথা সেটি নিয়ে বলল, এটা কি? তপবন বুকে হাত গুজে বলল, তোমার কাটানো বিগত 7 দিন। রূপকথা কপাল কুঁচকে অ্যালবামের পাতা উল্টাতে চোখের সামনে ভেসে উঠল তার বিচিত্র সব রূপ আর মুহূর্ত। কখনো সে গহীন অরণ্যে মগ্ন, কখনো পাহাড়ের চূড়ায় বিমুগ্ধ চিত্তে দাঁড়িয়ে আছে, কখনো মেঘের আড়ালে লুকানো কোনো এক চঞ্চল কিশোরী, আবার কখনো লুসাইদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত এক ছোট ভানু, কখনো বা সমুদ্রের তটে আপন মনে কড়ি কুড়াচ্ছে সে, কখনো বা সমুদ্রে পা ভিজে আনমনে হেঁটে চলেছে। তবে প্রতিটি পান্নার শেষে একটা ছবিতে তপবন অবশ্যই আছে। হয়তো সে কুড়ি কুড়াতে সাহায্য করছে, অথবা মুগ্ধ নয়নে রূপকথাকে দেখছে। রূপকথার ঠোঁটের কোন না ঠিকরে এক চিলতে হাসি ফুটে উঠল। সে চমৎকার হেসে অ্যালবামটি বুকে জড়িয়ে নিয়ে আবেগ ঘন কণ্ঠে বলল, ভুল বলছেন, আমার 7 দিন এখনো পরিপূর্ণ হয়নি। আমার একটা ছেলে আছে, তাকে আপনি ভুলে গিয়েছেন? তাকে ছাড়া আমার জীবনের প্রতিটা অ্যালবাম অসম্পূর্ণ। এই অ্যালবামটা একটু পরে পরিপূর্ণ হবে।
তপবন স্মিত হাসলো ছোট্ট স্ত্রীর বড় কথায়। ছোট্ট মেয়েটি আসলে একটা ছেলের মা। যেই মেয়েটি নিজেই কচি লতার মতো কোমল, সে আজ কত বড় এক মায়ের দায়িত্ব পালন করছে। তার বালিকা বধূ, তার ছেলের এক চমৎকার বালিকা মা। নিজের ভাবনায় তপবন নিজেই আনমনে হেসে উঠল। রূপকথা সে একটু পর হলো, কয়েক ঘন্টা পর। রূপকথা জীবনের 7 দিনের অ্যালবামটি পূর্ণতা পেল যখন বাবা মায়ের মাঝে বিজয়ী তানসানের হাস্যোজ্জ্বল একটা ছবি অ্যালবামের শেষ পান্না ঠাঁই পেল। নির্দিষ্ট টাইম পেরিয়েছে আরও 10 মিনিট আগে। তপবন রূপকথা সেই পর্যায়ে হাঁটা ছেড়ে এক প্রকার দৌড় লাগালো। মাইকে শোনা যাচ্ছে বিচারক টপ 3 ঘোষণা করেছে, যেখানে তৃতীয়তে তানসানের নাম বলা হয়েছে। তপবন রূপকথার হাত ধরে ছুটতে ছুটতে স্কুলের 4তলার হলরুমে পৌঁছালো। দুজনেই বড়সড় একটা হাঁপ ছেড়ে হাসি মুখে হলরুমে ঢুকতেই দেখলো অভিভাবক অতিথি স্টুডেন্টদের সমারোহে প্রথম সারির এক কোণায় চুপটি করে বসে আছে তানসান। শান্ত ফর্সা ছেলেটার মুখটা লাল হয়ে আছে চিন্তায়। আশ্চর্যের বিষয় হলো টপ 10 থেকে টপ 3 পর্যন্ত টিকে থাকা ছাত্রছাত্রীর মধ্যে তানসান আর সুনায়রা অন্যতম। তানসানের নাম তৃতীয়তে ঘোষণা করা হয়েছে আর দ্বিতীয়তে সুনায়রার নাম ঘোষণা করা হয়েছে। আর প্রথম ঘোষণা করা হয়েছে ঢাকার অন্য স্কুলের একটা স্টুডেন্টকে। নিজেকে তৃতীয়তে দেখতে তানসান হাত পা ছেড়ে দিল, দেহ ঠান্ডা হয়ে গেল ভয়ে। টলটনে নেত্রে রোজকে বলল, আমি হেরে গিয়েছি বুবি। আমি বাবাকে কি বলবো এখন? আমি বাবাকে জ্বর বলে বলেছি। আমি জিতবো। রোজ দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে ধমকে উঠে বলল, থামো বাদর ছেলে, এখনো সুযোগ আছে। আগে বিজয়ী ঘোষণা করুক, তারপর নাকা কান্না কাঁদবে। বিশ্বাস করো ছেলে, আজ যদি তুমি না জিতেছো তবে তোমার পড়াশোনা বন্ধ। সারা জীবন ম্যাথ করে তুমি যদি এই প্রতিযোগিতায় হেরে যাও তবে এর থেকে লজ্জার আর কিচ্ছু থাকবে না, সাথে আমাকেও লজ্জিত করবে। রোজ আরো এক দফা ভয় পাইয়ে দিল তানসানকে। সে টলটল নেত্রে ঘাড় ঘুরিয়ে তাকালো সুনেহারার দিকে, যে কিনা আরামসে পা দোলাচ্ছে আর ললিপপ খাচ্ছে। এ কেমন মেয়ে, একটু কি চিন্তা হচ্ছে না? তানসান ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে বসলো। ঠিক তখনই প্রধান বিচারক উঠে দাঁড়ালেন। পিনপত্তন নিরাপত্তার মাঝে তিনি মাইক্রোফোনে বললেন, উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিগত 2 ঘন্টা যাবৎ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের আর অপেক্ষা কৌতূহল না বাড়িয়ে এবার আমরা ফাইনাল বিজয়ের নাম ঘোষণা করছি। তানসান রোজের হাত চেপে ধরে চোখ বন্ধ করে বসে রইল। ভাতিজার কাণ্ড কারখানা দেখে রোজ দাঁতে দাঁত চাপলো। দীর্ঘ এক টানটান উত্তেজনা ভেঙে প্রধান বিচারক হাসি মুখে বললেন, আন্তর্জাতিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের বিজয় হলো স্কুলের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র তানসান শিকদার। দ্বিতীয় হয়েছে একই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী সুনাইরা হাসান। আর তৃতীয় হয়েছে তালহা জুবাইর। প্রথম স্থানে নিজের নাম শুনে তানসান যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। রোজ সরব চিৎকার করে উঠল। সেই হইচয়ের মাঝে তানসান নিজের অনুভূতি খুইয়ে বসলো। কেননা অদূরে ভিড় ঠেলে এগিয়ে আসছে তার সবচেয়ে অতিপ্রিয় দুটো মানুষ। পাপা আর মিমিকে এগিয়ে আসতে দেখে বিস্ময়ে তার কথা আটকে গেল। কখনো কখনো মুহূর্তগুলো এতটাই সুখময় আর আনন্দ ঘন হয়ে ওঠে যে মানুষ তা প্রকাশ করতে ভুলে যায়। ছেলের স্তম্ভিত রূপ দেখে তপবন স্মিত হাসলো। ভিড় ঠেলে এগিয়ে এসে ছেলের দিকে ঝুঁকে গিয়ে দুগাল আঁকড়ে ধরলো। ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে দিয়ে ভীষণ গর্বের সাথে বলল, কংগ্রেচুলেশন আব্বু। পাপাকে পুরো দেশের সামনে এতটা গর্বিত করার জন্য ধন্যবাদ। পাপা আজীবন তোমার কৃতজ্ঞ থাকবো। তানসান এখনো ঘোর কাটেনি, বিড়বিড় করে বলল, পাপা, মিমি তোমরা এখানে? রূপকথা গাল ভরে হেসে বলল, আমার ছোট্ট টিচার এত বড় প্রতিযোগিতা জিতবে আর আমরা আসবো না, তা কি করে হয়? সন্তানের নিজের উপর বিশ্বাস না থাকলেও বাবা মায়ের যেন দৃঢ় বিশ্বাস থাকে সন্তানদের উপর। তপবন ছেলেকে বুকে টেনে নিয়ে আর চোখে ছোট বোন রোজের দিকে তাকালো। রোজ তখন ভয়ে কাচুমাচু। ভাইজান তাকে কতটা ভালোবাসেন সে জানে, আবার তার শাসনের তেজও অজানা না। তবে আজ তপবন আর রাগ করলো না, হাত বাড়িয়ে দিয়ে শান্ত স্বরে বলল, কাছে এসো। রোজ যেন হাতে চাঁদ পেল, ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে অনুতপ্ত স্বরে বলল, সরি ভাইজান, আর কখনো এমন জেদ করবো না, কখনো বেয়াদবি করবো না। বোনকে জড়িয়ে ধরে তপবন এক দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটিকে সে নিজের হাতে বড় করেছে। আজ যদি এই ছোট্ট মেয়েটাকে হারিয়ে ফেলতো তবে কি হতো ভাবতে তার গা শিউরে উঠছে। বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে সব অভিমান ধুয়ে মুছে গিয়ে এক নিটল পারিবারিক আবেশ তৈরি হলো। বিচারক মণ্ডলী থেকে তানসান আর তার স্কুলের টিচারদের ডাকা হলো উপহার নিতে। তপবন ছেলের পিঠ চাপড়ে বলল, যাও আব্বু। তানসান এগিয়ে গিয়েও ফিরে তাকালো বাবার পানে। তপবন শুধায়, কি হয়েছে? তোমরা কি একটু আসবে আমার সাথে? আমার? তপবন রূপকথার পানি চাইল। তানসান মাথা নেড়ে বলল, তুমি আর মিমি আসো আমার সাথে। ছেলের অদ্ভুত আবদার। তপবন তার গালে হাত রেখে বলল, এখানে তুমি উপহার নিবে, আমরা কি করব?
আমার সব অর্জনের কৃতিত্ব তো তোমাদের। এসো। তানশান বাবার হাত আঁকড়ে ধরে রূপকথার পানে নিজের হাত বাড়িয়ে দিল। রূপকথা ছলছল নেত্রে তাকালো। এতটা সম্মান ভালোবাসা তার প্রাপ্য কি? ছেলেটার জন্য সে আদতে কিছুই করেনি। ভাবি যাও যাও। রোজ ঠেলে রূপকথাকে পাঠালো। তানশান আঁকড়ে ধরল বাবা মায়ের হাত। একজন টিচার বলল, আসুন স্যার, ছেলের অর্জন মানেই তো আপনার অর্জন। তপবন সৌজন্য হেসে ছেলের সাথে গেল। তবে এ সকলে অবাক হলো যখন তানশান উপহার গ্রহণ করার পর চীনে পড়তে যাওয়ার যে অনুমোদন দেওয়া হয়েছে সেটা ফিরিয়ে দিল। বিচারক মণ্ডলী সহ উপহার প্রদানকারীরা অবাক হয়ে শুধালো, এটা দিয়ে দিলে কেন? এই নথিতে তোমার ভবিষ্যতের চীনে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তানশান বিনম্র কণ্ঠে বলল, আমি জিতেছি, এতেই আমি খুশি, কিন্তু আমি চীনে পড়তে চাই না। আর এটা আমার চাই না, এটা আপনি অন্য কাউকে দিয়ে দিন। তপবন অবাক হয়ে বলল, এটা কি করছো আব্বু? তানশান বাবার পানে চাইল। সে জানে এ মানুষটার বাঁচার কারণ সে, তবে সে কি করে তার মনে কষ্ট দিবে? সে হাসি মুখে বলল, আমি সারা জীবন আমার পাপার সাথে থাকতে চাই, তার থেকে দূরে কখনো যেতে চাই না। তপবন শ্রান্ত নয়নে তাকালো ছেলের পানে। এই যে এতটুকু কথা তার বিগত এক সপ্তাহের অস্থিরতা নিমিষেই শুষে নিল। যতই মুখে বলুক না কেন, সে ভেতরে ভেতরে গুমড়ে মরছিল তানশানের দূরে চলে যাওয়ার কথা মনে করে। সে ঝট করে ছেলেকে বুকে জড়িয়ে নিল। অস্ফুট স্বরে বলল, পাপাকে বোঝার জন্য থ্যাংক ইউ আব্বু। তানশান শক্ত করে জড়িয়ে ধরল বাবাকে। বাবা ছেলের অদ্ভুত এই স্নিগ্ধ দৃশ্য ক্যামেরাবন্দি হলো। সকলে মুগ্ধ হয়ে দেখলো তাদের ভালোবাসা। ছেলে সন্তান বড় হলে বাবা মায়ের সাথে দূরত্ব করতে শুরু করে, কিন্তু এই দৃশ্য যেন সকলের অন্তরে প্রশান্তি এনে দিল। শত ভিড়ের মাঝেও কেন বারংবার আমাদের দৃষ্টি ও নিষিদ্ধ কিছুতে গিয়ে আটকায়? দুঃখগুলো এতটা তীব্র কেন হয়? এ কেমন নিয়ম? দরজার ঠিক ওপাশে আড়ালে দাঁড়িয়ে থাকা ছেলেটি না চাইতেও তাকায় শাড়ি পরিহিত ছোট্ট মেয়েটার দিকে। সম্পর্ক, দায়িত্ব, পোশাক মেয়েটিকে অচিরেই বদলে দিয়েছে। কলেজ ড্রেসে থাকা সেই ছোট্ট মেয়েটি একটা ছলনা, ঠিক যেমন তার অনুভূতিগুলো নিছক ছলনা। তৃষানের লালচে দৃষ্টি দেখে রোজ ম্লান হাসলো। নীরবে ছেলেটির পাশে দাঁড়িয়ে বলল, ভুলগুলো ভুলে যেতে হয়, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু তার জন্য নিজেকে কষ্ট দেওয়া আরো বড় ভুল। তৃষানের মাঝে কোনো উদ্বেগ দেখা গেল না রোজের আগমনে। একইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, ভুলবশত কাউকে ভালোবেসে ফেলার মতো ভুল কখনো শুধরানো যায় না, আর না যায় ভোলা। রোজ ঘাড় ঘুরিয়ে তাকায় দৃঢ় কণ্ঠে বলে, চেষ্টা করেই দেখতে পারেন, হয়তো ভাগ্য আর জীবন আপনাকে আরও একবার ভুল প্রমাণিত করবে। তৃষান দৃষ্টি নামায় মেয়েটার পানে। বোধগম্য হলো না কথাটার মাঝে সুপ্ত অনুভূতির রেশ। রোজ হাসলো, বলল, বোঝেননি তাই না? ভুলগুলো আমাদের সঠিকটা বোঝার ক্ষমতা কেড়ে নেয়। আসছি, আর কখনো দেখা হবে না, ভালো থাকবেন। বলেই রোজ চলে গেল। তৃষান তাকিয়ে রইল মেয়েটার গমনের পানে। মেয়েটার চোখ সবসময় কিছু একটা বলে, কিন্তু কি? সময় বহুরূপী, সময়ের অজস্র বিচিত্র ব্যাখ্যা রয়েছে। এটা এক প্রকার প্রলেপ বা হিলিং টাচ। দুঃখের ধারালো অমসৃণ জটিলতাগুলোকে ঘষে ঘষে ধীর স্থির মসৃণ করে দেয়। তবে সুখের ক্ষেত্রে সময়ের ব্যাখ্যা একটা নিষ্ঠুর, একটু না না অনেকটাই নিষ্ঠুর। সময় সুখকে ধরে রাখে না, বরং তাকে অতীতে ঠেলে দেয়। সময় হলো ঠিক শরতের মেঘ। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়। সময় সুখকে কেড়ে নিয়ে তাকে আরও মূল্যবান এবং হাহাকারময় করে তোলে। ঠিক যেমন এরোজ বারংবার সে মানুষটাকে পেয়েও হারিয়ে ফেলে। এরপর শূন্য হাতে অনুভব করে সে ওই মানুষটাকে একটু বেশি ভালোবাসত, যতটা ভালোবাসলে ওই মানুষটাকে ছেড়ে বেঁচে থাকা কঠিন হয়ে ওঠে। চারিদিকে ঘুটঘুটে তমসা ছেয়ে আছে। বিভুইয়ে আকাশে আজ মৃত্যুর গন্ধ ছড়িয়েছে। যে বাঁচতে চায় না তাকে বাঁচতে দেওয়া হলো না। যে সুখ আঁকড়ে বাঁচার জন্য গলাকাটা মুরগির মতো ছটফট করছে তার সুখ কেড়ে নেওয়া হলো। জগতের সব খারাপকে ঊর্ধ্বে রেখে সব ভালো কাজ আজ হারিয়ে গেল অসহনীয় শারীরিক যন্ত্রণার কাছে। চারিদিকে শুধু হাহাকার, আর্তনাদ, প্রার্থনার প্রচেষ্টা। হাসপাতালের বেডে ছটফট করতে থাকা নারীটি বমি করতে করতে রক্ত বমি করে দিল। দেহের সকল যন্ত্রণা সেই পর্যায়ে এসে স্থিমিত হয়ে গেল। 7 জন ডাক্তার নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টায় ব্যর্থ হয়ে ফিরে তাকালো কক্ষে। পাথরের ন্যায় থমকে থাকে এরোজের পানে। হাত থেকে গ্লাভস খুলতে খুলতে নতশিরে বলল, We are sorry. We failed to save her. She was totally devastated from the inside. No medicine or treatment was effective anymore. ডাক্তাররা বেরিয়ে গেলেন। বদ্ধ কামরার যন্ত্রের শব্দ ভেদ করে এরোজের কানে বাড়ি খাচ্ছে বিছানায় শায়িত ছটফট করতে থাকা নারীটির ক্ষীণ শ্বাস প্রশ্বাসের ছন্দ। এরোজ এগিয়ে যায় বিছানার কাছে। চোখে চোখ পড়ল। দুজনার চোখ থেকে অশ্রু গড়ালো, কিন্তু কেউই কিছু বলতে পারল না। বলার সময় দেওয়া হলো না। এরোজ তবু হার মানল না। ক্রমেই অস্পর্শী হয়ে যাওয়া নারীটির কাছে ছোট্ট একটা আবদার রাখলো,
মৌন, আপনাকে একবারের জন্য একটু জড়িয়ে ধরি। এবং বরাবরের ন্যায় মৌনতার কাছে এরোজ নামক ব্যক্তির ভালোবাসার আবদারগুলো প্রশ্রয় পেল না। তাকে একটাবারের জন্য জড়িয়ে ধরার অধিকার দেওয়া হলো না। নারীটার দেহ ততক্ষণে সর্বশান্ত হয়ে গিয়েছে। যে নারীটা কখনো এরোজের চোখের দিকে তাকাতো না, আজ সে এক দৃষ্টিতে তাকিয়েছে এরোজের চোখের দিকে। পার্থক্য শুধু ওই চোখে, আর কখনো অনুভূতির দেখা মিলবে না। হতভম্ব এরোজ কৌতূহলী হলো। থরথরিয়ে কাঁপতে থাকা হাত বাড়িয়ে ছুঁয়ে দিল ক্যানুলা লাগানো হাতটি। বরফের ন্যায় ঠান্ডা নিশ্চল দেহটি জানান দিচ্ছে জীবন যুদ্ধ শেষ। মৌনতার ধৈর্য সহ্য সীমা ছাড়িয়ে গেল। শুধু ধৈর্য হারা হলো না এরোজ, সে আজও মৌনতার কাছে যাওয়ার সেই পথ ভুলল না। সে প্রতিদিন সেই পথে হাঁটে যেই পথে রূপাঞ্জলের দেখা পাওয়া যায়। হাঁটতে হাঁটতে পুরুষালী দেহটি অজস্র কবরস্থান ছাড়িয়ে কাঙ্ক্ষিত কবরস্থানের সামনে এসে দাঁড়ালো। যেই কবরস্থানের চারিপাশে ফুটে আছে অজস্র ল্যাভেন্ডার ফুল গাছ। এরোজ জুতা খুলে কবরস্থানটির পাশে গিয়ে পা গুটিয়ে বসে হাতের ডায়েরিটা খুলল। যেই ডায়েরিতে তাকে ফিরে পর গল্প লিখতে শুরু করেছিল, সেই ডায়েরিতে আজ তাকে হারানোর গল্প লিখছে। সে কলম চালিয়ে গোটা গোটা অক্ষরে লিখল, তাকে হারানোর আজ 365 দিন। দুঃস্বপ্ন নাকি ভবিতব্য? দৃশ্যগুলো এতটা সুস্পষ্ট আর নিখুঁত কেন? বাইরের তাপমাত্রা তখন -2°C। ঘামে ভিজে একাকার পুরুষালী দেহটি বদ্ধনেত্রে অসহনীয় যন্ত্রণায় ছটফট করছে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে অসহায়ত্বের অশ্রু। অবরুদ্ধ কণ্ঠে কেবল অস্ফুট কিছু গোঙানি বেরিয়ে আসছে তার ঠোঁট চিরে। লীরা উদ্বিগ্ন চিত্তে এরোজের গায়ে হাত রাখলো, ব্যাকুল স্বরে নিজ ভাষায় শুধালো, এরোজ, কি হয়েছে তোমার? এমন করছো কেন? শরীর খারাপ লাগছে এরোজ? কারো ক্রমাগত ধাক্কায় হাসপাতালের বেঞ্চে শুয়ে থাকা এরোজ ধরপড়িয়ে উঠে বসল। তার অস্থির দুটি নয়নে তখনও নিঃশেষিত শোকের গাঢ় ছায়া। অবশ মস্তিষ্ক থেকে ঘোর কাটছে না সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নের। হারিয়ে ফেলার ভয় আর তীব্র অসহায়ত্বের চারিদিকে দিশেহারা দৃষ্টি মেলে সে আর্তনাদ করে উঠল, মৌন, মৌন, আপনি কোথায়? আপনি এইভাবে আমায় ছেড়ে যেতে পারেন না। এই মৌন। এরোজ কেমন উন্মাদের মতো আচরণ করতে দেখে লীরা হন্তদন্ত হয়ে বলল, কি হয়েছে তোমার? এমন করছো কেন? দুঃস্বপ্ন দেখেছো বুঝি? মৌনতাকে খুঁজছো? ও তো কেবিনে ঘুমাচ্ছে। এরোজ অশ্রুসিক্ত নয়নে এদিক ওদিক তাকালো, ধরা গলায় অস্থির চিত্তে বলল, তুমি মিথ্যা বলছো তাই না? আমার মৌন আমায় ছেড়ে চলে গিয়েছে। আমি স্পষ্ট দেখেছি সেই কবরস্থান, ওই ল্যাভেন্ডার ফুল, আমার ডায়েরি, সব শেষ হয়ে গিয়েছিল। লীরা, শুরু হওয়ার আগে সব শেষ হয়ে যেতে পারে না। বলতে বলতে এরোজ লীরাকে সরিয়ে দিয়ে উন্মাদের মতো কেবিনের দিকে ছুটল। পা দুটো কাঁপছে, শরীরে পর্যাপ্ত বল নেই, তো বসে থামলো না। যখন সে কেবিনের সামনে এসে দাঁড়ালো, স্বপ্নের মতোই তার পদযুগল স্থবির হয়ে গেল। তবে এবার হারানোর ভয় নয়, বরং নিজের অসহায়ত্বে। সে কারোর মাঝে এতটাই বিভোর যে ভাগ্যের মতো এখন ভ্রম তাকে ভয় দেখায়। কার্ডিয়াক মনিটরে সচল হৃদস্পন্দনে শব্দ শুনে এরোজ ধপ করে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে হু হু করে কেঁদে উঠল। শান্ত কামরার নিস্তব্ধতা ভেঙে পুরুষালী কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। কড়া ওষুধের প্রভাবে আচ্ছন্ন থাকায় সে আর্তনাদটুকু নিস্পন্দ নারীর কানে পৌঁছালো না। এরোজ কাঁদতে কাঁদতে কম্পিত হাতে মৌনতার নিস্তেজ হাতটি আলতো স্পর্শ করলো। হাতের উষ্ণতা অনুভব করতে ছেলেটি কান্না ভেজা চোখে হাসলো। না, স্বপ্নের মতো হাতটি বরফ শীতল নয়। সে মৌনতার হাতটা আঁকড়ে ধরল, যতটা শক্ত করে ধরা সম্ভব। মনের গহীনে জমে থাকা ভয়ের মেঘ কাটাতে সেই হাতটি নিজের গালের সঙ্গে চেপে ধরল সে। বদ্ধনেত্রে পরম আবেশে অনুভব করলো সেই ছোঁয়াটুকু। ফিসফিসিয়ে বলল, ভাগ্যের সাথে লড়তে লড়তে আমি ভীষণ ক্লান্ত। মৌন, আমায় একটু ভালোবাসুন না। কিন্তু এই আকুল আবদারটুকু শোনার মতো কেউ ছিল না। লীরা ধীর কদমে এগিয়ে এসে তার ঘাড়ে হাত রাখলো, ক্ষীণস্বরে বলল, এতই যখন ভালোবাসো তবে তাকে কখনো বলো না কেন? এরোজ নীরব। সে বলতে চায়, খুব করে বলতে চায়, কিন্তু তার মনে কেবল একটাই সংশয়, যদি এই সামান্য নৈকট্যটুকু হারিয়ে যায়, মৌনতা যদি তাকে ঘৃণা করে দূরে সরে যায়, যদি তার কাছে চিকিৎসা নিতেই অস্বীকার করে। এরোজের দিক থেকে কোনো সাড়া না পেয়ে লীরা ওর মাথায় হাত রেখে বলল, এত দ্বিধা করো না, যা হওয়ার হবে বলে দাও। সময় যদি একবার হাতছাড়া হয়ে যায়, তবে আগের বারের মতো সারা জীবন শুধু আফসোসই করতে হবে। লীরার কথাগুলো এরোজের কানে তীরের মতো বিঁধল। চোখের সামনে ভেসে উঠল বিগত 6 বছরের সেই বিভীষিকাময় মুহূর্তগুলো। মানসপটে বারবার উকি দিতে লাগলো ভেজা চুলে সেই প্রিয় রমণীর স্নিগ্ধ প্রতিচ্ছবি, যা সে আজও ভুলতে পারেনি। তার বক্ষস্থল আবারও কেঁপে উঠল। ভয়ঙ্কর রাত্রি সেভাবেই পার হয়ে গেল। ভোরের দিকে মৌনতা যখন দুর্বল চোখ মেলল, তার দৃষ্টি আটকে গেল হাসপাতালের সাদাটে বিবর্ণ দেয়ালে। বুকটা হুহু করে উঠল তার। আজ 3 দিন হতে চলল সে নায়েলকে দেখতে পায়নি। ঠিক সেই ভয়ে সে কাউকে বুঝতে দেয়নি তার শরীর কতটা খারাপ ছিল।
কিন্তু শেষ রক্ষা হলো না, আবারও সেই চার দেয়ালের বন্দিত্ব। শুয়ে থাকতে থাকতে শরীরটা যখন সামান্য নাড়ানোর চেষ্টা করলো তখনই সে চমকে উঠল। বিস্ময় নিয়ে দেখলো তার বেডের পাশে মাথা রেখে মেঝেতে বসে আছে এরোজ, বেঘরে ঘুমাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার হাতের মুঠোয় নিজের হাতটি দেখে মৌনতার শরীর অস্বস্তিতে আড়ষ্ট হয়ে গেল। সে ঝট করে নিজের হাত ছাড়িয়ে নিতেই তন্দ্রাচ্ছন্ন এরোজ ঝকঝকিয়ে জেগে উঠল। সুপ্ত মস্তিষ্কের ভয়ের রেশ কাটেনি বলে সে আবারও মৌনতার হাত টেনে এনে শক্ত করে আঁকড়ে ধরল। ব্যতিব্যস্ত হয়ে শুধালো, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে বলুন, ডাক্তার ডাকবো? এরোজের এমন অদ্ভুত আচরণে মৌনতা যার পণ্যায় বিস্মিত। সে সন্দিগ্ধ নয়নে তাকে অস্ফুট স্বরে প্রশ্ন করল, আপনি এমন করছেন কেন? মৌনতার শীতল কণ্ঠস্বর শুনে এরোজের চৈতন্য ফিরল। নিজের অগোছালো আচরণের দিকে তাকিয়ে সে দ্রুত হাত ছেড়ে দিয়ে দূরে সরে গেল। গায়ের ওভারসাইজ টি শার্ট আর ট্রাউজার ছেড়ে অস্বস্তি লুকানোর চেষ্টা করলো। মৌনতার প্রশ্ন এড়িয়ে গিয়ে কৃত্রিম গাম্ভীর্যে বলল, শরীর এখন কেমন? খারাপ লাগছে? না, কিন্তু আপনি এখানে কি করছিলেন? কিছু না, আমি একটু আসছি। এরোজকে এক প্রকার মুখ লুকিয়ে প্রস্থান করতে দেখে মৌনতার সন্দেহ আরো ঘনীভূত হলো। সে নিশ্চিত এই মানুষটা কিছু একটা লুকাচ্ছে। নিশান্ত সেদিন তাকে সত্যিটা বলেনি, কিন্তু সে সত্যিটা জানবে কি করে? এক অজানা আশঙ্কায় তার অন্তঃস্থল ক্রমশ বিচলিত হয়ে উঠতে লাগলো। কর্মক্ষেত্রে এরোজের শুভাকাঙ্ক্ষী হাতে গোনা মাত্র কয়েকজন, বাকি সবার কাছে সে চক্ষুশূল। এর যথাযথ কারণও আছে। কাজের প্রতি এরোজের তীক্ষ্ণ দৃষ্টি, প্রখর মেধার একনিষ্ঠ পরিশ্রম। যে কাজ যতটুকু করে খুব মনোযোগ আর দায়িত্বের সাথে করে। এই গুণগুলোর কারণে সে বসের অত্যন্ত বিশ্বস্ত এবং প্রিয়পাত্র হয়ে উঠেছে। কর্মক্ষেত্রে তার এই প্রখরতায় বহুজনের চাকরি খেয়ে নিয়েছিল। মূলত এর জন্যই তাকে সবাই সহ্য করতে পারেন আর কিছুটা এড়িয়েও চলে। মধ্যরাতে প্লেন টেক অফ করবে। ফ্লাই করার আগে প্লেনের যাবতীয় যন্ত্রাংশগুলো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে। তার জন্য রাত 12টা নাগাদ এরোজ সহ অফিসের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত হন। প্রথম 4 জন পুরো চেক করে কর্তৃপক্ষকে আশ্বস্ত করলেন কোনো সমস্যা নেই। কিন্তু এরোজ তখনও নিশ্চুপ, নিগুড় চোখে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। তাই দেখে একজন উচ্চপদস্থ কর্মকর্তার আত্মসম্মানে আঘাত লাগলো। সে দাম্ভিকতার সাথে গুরুগম্ভীর কণ্ঠে বলল, মিস্টার এরোজ, আপনি শত চেষ্টা করেও কোনো ত্রুটি পাবেন না, কারণ এবার আমি নিজ দায়িত্বে সবটা চেক করেছি। আপনার থেকে আমার এই পেশায় অভিজ্ঞতা অনেক বেশি। এবার চলে আসুন। লোকটির দাম্ভিক কণ্ঠে এরোজ স্মিত হাসলো। ঠান্ডায় জমে যাওয়া 2 হাত ঝেড়ে পকেটে ঢুকিয়ে শান্তভাবে প্লেনের বাইরে অংশে থাকা পিটর টিউবের দিকে নির্দেশ করে বলল, স্যার, আপনার অভিজ্ঞতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু লেফট সাইড টিউবের ভেতরকার বায়ু চলাচলের পথটিতে পোকা নয়তো কোনো একটা ময়লা আটকে আংশিক রুদ্ধ হয়ে আছে। আপাত দৃষ্টিতে এটা নগণ্য মনে হলেও আকাশে এই সামান্য প্রতিবন্ধকতায় কয়েকশো যাত্রীর জীবনের জন্য ডেথ ওয়ারেন্ট হতে পারে। আমি ল্যাব রিপোর্ট ছাড়াই বলছি, এই ব্লকেজ নিয়ে টেক অফ করা আত্মহত্যার শামিল। উপস্থিত সকলে চমকালো। কারোর চোখে না পড়া সামান্য ব্লকেজটুকু এবার সবার নজরে এলো। সকলের মুখে এই পর্যায়ে বিবর্ণ হয়ে গেল লজ্জায় ও অপমান বোধে। কেননা প্লেন আকাশে উড্ডয়নের পরে সামান্য ব্লকেজটুকু প্লেনের গতিবিধির ভুল তথ্য দিত পাইলটকে, ফলে যে কোনো দুর্ঘটনা হতে সময় লাগতো না। সেই উচ্চপদস্থ কর্মকর্তার মুখ ছোট হয়ে গেল। বসের চোখে চোখ পড়তেই ভদ্রলোক রেগেমেগে এক দফা ঝাড়লেন। তাদের ত্রুটিটুকু ঠিক করা হলো। এরোজ হাসপাতালে যাওয়ার জন্য উদ্যত হলে বস বললেন, এরোজ এরোজ আরেকবার প্লিজ সবটা চেক করে যাও। এরোজ ফিরত একায় মৃদু হেসে বলল, প্রিয়জন হারানোর কষ্ট কতটা যন্ত্রণা দেয় আমি জানি স্যার। সবটা আগেই আমি চেক করেছি। প্লেন টেক অফ করার জন্য একদম প্রস্তুত। বস মৃদু হাসলেন। ঠিক এই কারণে ছেলেটাকে সে খুব পছন্দ করে। কাজ হোক বা সম্পর্ক, সবটাই বড্ড যত্ন একাগ্রতার বিশ্বস্ততার সাথে পালন করে, যেটা সবাই করে না। নিজের গাফিলতির কারণে মৌনতাকে আরো 2 সপ্তাহ পর্যবেক্ষণ রাখা হয়। মৌনতা তখন আনমনে কাচের দেয়াল ভেদ করে তমাশাবৃত আকাশ দেখছিল। তার মধ্যে কেউ কামরায় ঢুকলো। মৌনতা জানে এই অসময়ে কে আসতে পারে, তাই কোনো উদ্বেগ দেখা গেল না তার মাঝে, বরং চোখ ভরে উঠে অসহায়ত্ব আর যন্ত্রণায়। এরোজ শায়িত নারীটির পানে এক পলক চেয়ে পাশের টেবিলে রাখা প্রয়োজনীয় তৈজসপত্র গোছাতে লাগলো। ব্যস্ত কণ্ঠে শুধালো, জেগে আছেন কেন? ঘুম আসছে না। কেন, শরীর খারাপ লাগছে? মৌনতার চোখের কার্নিশ ভিজে উঠল। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, বাসায় যাব। আমায় এখানে কেন এনেছেন? বারণ করেছিলাম না? এখানে আসলেই ডাক্তার আটকে রাখে। এরোজ ম্লান হাসলো। বেরির বক্সগুলো গুছিয়ে নিয়ে বলল, বাইরে যাবেন? মৌনতা ঘাড় ঘুরিয়ে তাকালো। এবার বলল, মজা করছেন? সত্যি নেবেন? আচ্ছা চলুন, নাইলের কাছে নেবেন? নিব।
কার্টুন পেলেই বাচ্চারা যেমন খুশি হয়ে যায়, মনতাও ঠিক তেমনই খুশি হয়ে গেল। পুতুলের মতো উঠে বসে হাত এগিয়ে দিয়ে বাচ্চাদের মতো বলল, ক্যানুলা খুলে দিন। নার্স আসছে, খুলে দিবে আর কিছু ওষুধ গুছিয়ে দিবে, সেগুলো নিয়ে যাব। ডক্টর কি আমায় যেতে দেবে? এরোজের জবাব দিতে হলো না। নার্স কক্ষে ঢুকে হাসি মুখে বলল, বাসায় যাওয়ার সময় এসে গিয়েছি। আমাকে ডিসচার্জ দিয়েছে? মৌনতা চঞ্চল কণ্ঠে শুধালো। নার্স বলল, হ্যাঁ, কিন্তু অনেক হাসিখুশি থাকতে হবে, চঞ্চল হতে হবে, ঘোরাফেরা করতে হবে, দুশ্চিন্তা করা যাবে না, নিজেকে কষ্ট দেওয়া যাবে না, নয়তো কিন্তু আবার দীর্ঘদিনের জন্য তোমায় হাসপাতালে আটকে রাখা হবে। না না, আমি অনিয়ম করব না। মৌনতা ভয়ার্ত কণ্ঠে বলল। 15 মিনিটের মাথায় তারা বের হয়ে এলো হাসপাতাল থেকে। আজ বাইক দেখে আপাদমস্তক শীতের কাপড়ে আবৃত মৌনতা খানিক প্রসন্ন হলো। বলল, সবসময় বাইক ব্যবহার করতে পারবেন না কেন? ওই 4 চাকার কবরস্থানে নিয়ে ঘোরেন। 4 চাকার কবরস্থান মানে? এরোজ ভ্রুকুচকে শুধালো। মৌনতা বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, সব আটকানো, দম বন্ধ হয়ে আসে গাড়িতে চলতে। আর কখনো গাড়িতে চড়তে হবে না, আসুন। এরোজের বাধ্যগত কণ্ঠে মৌনতা ভরকে গেল। তার পছন্দ নয় বলে আর কখনো গাড়ি চালাবে না নাকি? কি অদ্ভুত! মৌনতা বাইকে চড়ে বসলো। বহুদিন বাদে খোলা আকাশের নিচে শীতল সমীরণের তীব্রতায় অসুস্থতার আধিপত্য ক্রমেই ক্ষীণ হয়ে আসে। মনটা খানিকটা ফুরফুরে হয়ে গেল। তবে বাইকটিতে দীর্ঘ সময় একইভাবে অজানা অচেনা জায়গায় চলতে দেখে শুধালো, কোথায় যাচ্ছেন? কোথাও না, এমনি ঘুরছি। ডক্টর বলেছে আপনাকে বদ্ধ পরিবেশে রাখতে না, খোলামেলা পরিবেশে প্রকৃতির কাছাকাছি রাখতে। ও, কিন্তু আমি মাথা জাগিয়ে রাখতে পারছি না বেশিক্ষণ। এরোজ বাইক চালাতে চালাতে নির্বিকার চিত্তে বলল, শুয়ে পড়ুন। কোথায়? আমার এত বড় পিঠ চোখে পড়ছে না? ওখানে মাথা ঠেকিয়ে বসে থাকুন, ভালো লাগবে। মৌনতা কপাল কুঁচকে নিল। এহেন কথায় থমথমে মুখে বলল, বাসায় গেলেই পারেন। আধা ঘন্টার আগে বাসায় যাচ্ছি না। আপনার সিদ্ধান্ত, আপনি কি করে বসবেন এতক্ষণ? মৌনতা বেজায় বিরক্ত হলো। বহুক্ষণ মাথা জাগিয়ে রাখতে না পারে শেষ পর্যন্ত আলতো করে মাথা রাখলো পুরুষালী পৃষ্ঠদেশে। দুহাতে আলতো করে এরোজের পেটের দুই পাশে সোয়েটার চেপে ধরে চোখ বুঝতেই মনে হলো থেকে আরামদায়ক সফর বুঝে আর কিছুই হতে পারে না। এরোজ এক মুহূর্তের জন্য নেত্রদ্বয় আবদ্ধ করে নেয়। বুক ভরা এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সৃষ্টিকর্তা কারোর মাঝে এত প্রশান্তি লুকিয়ে রেখে গোটা মানুষটাকে তার থেকে দূরে সরিয়ে রেখেছে। আধা ঘন্টার সফর 1 ঘন্টা হলো। বাইকের ইঞ্জিন থামতে মৌনতা তন্দ্রাচ্ছেদ ঘটল। মাথা তুললে চোখের সামনে ভেসে উঠল এরোজের বাড়ি। সে দ্রুত নেমে গেল। তবে যাওয়ার আগে ধন্যবাদ দিতে ভুলল না এরোজকে। সে ছুটে গিয়ে মায়ের ঘরে ঢুকতেই মুখে হাসি ফুটে উঠল। নানুকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে নাইল। এসে গিয়ে মেয়ের পাশে শুয়ে পড়ল। মাসুমা বেগম মেয়েকে দেখে অবাক হলেন। মৌন, তুই এখানে? মৌনতা মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে অজস্র চুমু খেতে খেতে বলল, ডক্টর ছেড়ে দিয়েছে মাম্মা। কার সাথে এসেছিস? নাইলের চাচু নিয়ে এসেছে। কই, এরোজ তো আমায় বললো না। মৌনতা ঠোঁট উল্টে বলল, আমিও জানতাম না, হঠাৎ গিয়ে নিয়ে এলো। ও। মাসুমা বেগম বিমর্ষ মুখে বললেন, এরোজের এত দুশ্চিন্তা যত্ন সে মানতে পারে না, কিন্তু তবুও মনুষ্যত্ব বোধের কারণে কিছু বলতে পারে না। মৌনতার এই পুরো ব্যয়বহুল চিকিৎসার খরচ যে ওই ছেলেটা একা। এরোজ উপরে আসতে মাসুমা বেগমের সাথে দেখা হলো। মাসুমা বেগম থমথমে মুখে শুধালেন, মৌনকে যে আজ আনবে তা তো আগের থেকে কিছু বললো না। ডক্টরের সাথে দেখা করতে গিয়েছিলাম, সে বলল এখন অনেকটা সুস্থ, বাসায় নিয়ে যাওয়া যাবে। মৌনতাও ওখানে থাকতে চাইছিল না, তাই সাথে সাথেই নিয়ে এসেছি। মাসুমা বেগম কিছু বললেন না। এরোজ ফের বলল, ঘুমানোর আগে তাকে কিছু ফল খাইয়ে দিয়েন। বলেই নতশিরে নিজের ঘরে যেতে নিলে মাসুমা বেগম জিজ্ঞাসা করলেন, এসব কেন করছো? এরোজ ফিরে তাকায় বয়স্ক মহিলার পানে। বয়স্ক মহিলা ঠিক কোন জবাব চান তা জেনেও বলল না। বলল, নাইলের জন্য। অন্য কোনো কারণ নেই? কি কারণ? মাসুমা বেগম কিছু বললেন না, শুধু চেয়ে রইলেন এরোজের নির্বিকার মুখের দিকে। সকাল 8টা নাগাদ এরোজ ফোলা ফোলা মুখে ব্রেকফাস্ট বানাতে নিচে এলো। নামতেই দেখলো সোফায় নাইল আর মৌনতা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। টিভি আপন মনে চলছে। মৌনতার হাতে একটা বই, নিকোলাস স্পার্কসের ওয়াক টু রিমেম্বার। বইটা দেখতে এরোজের মাথা গরম হয়ে গেল। সে ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে বইটা ছিনিয়ে নিল। গমগমে সুরে বলল, এসব পড়বেন না মৌন। এই বই আপনি কোথায় পেয়েছেন? এটা তো আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। মৌনতা ভ্রুকুচকে বলল, এটা সুন্দর, আপনি এটা ডাস্টবিনে ফেলেছেন কেন? এটা সুন্দর না, এটা বাজে, ফালতু, এইসব পড়বেন না একদম। মৌনতা বুঝতে পারলো না তো রাগের কারণ কি। বলল, জিমি একদম আমার মতো,
হয়তো আমার সমাপ্তিটাও জেমির মতোই হবে। আমি পড়বো দিন, আমি শেষ অবধি এখনো যেতে পারিনি। এরোজ ক্ষোভে ফেটে পড়ল, ক্ষোভে ভরা কণ্ঠে বলল, জেমিকে নিজের মাঝে খুঁজে নিয়েছেন, কিন্তু ল্যান্ডন কার্টারকে খুঁজে পাননি, তাই না? মৌনতা সচকিত হয়। জেমি একজন লিউকেমিয়া পেশেন্ট, তার মতোই শান্ত, নম্র, আনস্মার্ট, কিন্তু জেমিকে আগলে রাখার জন্য ল্যান্ডন কার্টার ছিল, যে জেমির জীবনের শেষ অপূর্ণতাটুকু নিজের কাঁধে তুলে নিয়েছিল, তাকে পাগলের মতো ভালোবাসতো। সে বলল, যা আমার জন্য অসম্ভব তা আমি কেন খুঁজব? লন্ডন কার্টারের মতো মানুষ বইয়ের পাতায় থাকে, বাস্তব জীবনে থাকে না। বাস্তব জীবনে ভালোবাসার বিনিময়ে যন্ত্রণা, অবহেলা আর মৃত্যু দেওয়া হয়। এরোজ ম্লান কণ্ঠে বলল, কখনো খুঁজে দেখবেন, জীবন গল্পের থেকে বেশি সুন্দর। কেননা গল্প মানুষের সৃষ্টি আর জীবন আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি স্বপ্নের থেকেও অধিক সুন্দর হয়। বলেই এরোজ গটগট করে সদর দরজার দিকে এগিয়ে যায়। অবুঝ পানে তাকিয়ে থাকা মৌনতা উচ্চস্বরে বলল, বইটা দিন, আমি শেষটা জানতে চাই। শেষ পর্যন্ত জেমির কি হয়েছিল? এরোজ ফিরে তাকিয়ে বলল, জেমি সুস্থ হয়েছিল আর তার একটা সুন্দর সংসার হয়েছিল। বলে সে সদর দরজা খুলে চলে গেল। বাসা থেকে অনেকটা দূরে গিয়ে একটা ডাস্টবিনের কাছে গিয়ে দাঁড়িয়ে বইয়ের শেষ পাতা খুলে ল্যান্ডনের বলা শেষ কথাটা কয়েকবার আওড়ালো। আই নো বিলিভ। ওষ্ঠকোণে ম্লান হাসি নিয়ে এরোজ বইটা ডাস্টবিনে ফেলে দিল। গল্পে জেমি আর ল্যান্ডন হেরে গেলেও সে আর মৌনতা হারবে না, কারণ তারা দুজন আগে থেকে হেরে যাওয়া দুটো মানুষ। সৃষ্টিকর্তা কখনোই কারোর সাথে অন্যায় হতে দেন না, তাদের সাথেও অন্যায় করবেন না। জীবনকে হতে হয় সমুদ্রের মতো, দীর্ঘ প্রবাহে প্রবাহিত হতে গিয়ে প্রতিমধ্যে যতই বাধা বিপত্তি আসুক না কেন তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। কখনো কোথাও বাধা পেয়ে থমকে যাওয়া যাবে না। তপবন নিজের জীবনকে ঠিক এইভাবেই প্রবাহিত করে চলেছে। জীবন তাকে বহুবার ভাঙার চেষ্টা করেছে, কিন্তু সে কিছু না কিছু আঁকড়ে ধরে এগিয়ে গিয়েছে। বাসার সামনের উদ্যানে চেয়ারে পেতে বসে আছে তপবন ও তকদির শিকদার। তপবনের হাতে একটা আইনি নোটিশ আর তকদির শিকদারের হাতে একটা দলিলের কাগজ। আইনি নোটিশটা এখনো বাবাকে দেখায়নি। তকদির শিকদার নিজের হাতের কাগজটা মনোযোগ সহকারে দেখে বললেন, আলাদা বাড়ি করার কি খুব প্রয়োজন ছিল? তপবন নিজের হাতের কাগজটা থেকে দৃষ্টি সরিয়ে বাবার পানে তাকায় বলল, তুমি যেমন তোমার স্ত্রী সন্তানের জন্য বাড়ি গাড়ি সব করে রেখেছো, তেমন আমারও আমার স্ত্রী সন্তানের জন্য সব করে রেখে যাওয়া উচিত আব্বু। এগুলো কি তোমাদের নয়? এগুলো তোমার এবং তোমার সন্তানদের আব্বু, কিন্তু আমার সন্তানও স্ত্রীর জন্য আমায় কিছু করতে হবে, যেন যে কোনো বিপদে তাদের মাথার উপর ছাদ থাকে। তকদির শিকদার মলিন মুখে বললেন, তোমার ইচ্ছা, আমি আর কি বলবো। তপবন হাত বাড়িয়ে বাবার হাতের উপর হাত রাখে নম্র স্বরে বলল, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার ছায়া তলে বাঁচবো আব্বু। তুমি কেন মন খারাপ করছো? এই বাড়ি শুধু আমি তানজানার রূপকথার ভবিষ্যতের জন্য করে রাখছি। তকদির শিকদার মাথা নাড়লেন। তপবন দীর্ঘক্ষণ বাদে নিজের হাতের কাগজটা বাবার হাতে দিয়ে বলল, ইমরেজ অফিসে থাকা ওর অংশটুকু বিক্রি করে দিচ্ছে আব্বু। তকদির শিকদার স্তব্ধ হয়ে গেলেন। এই কোম্পানি তার আর তপবনের কষ্টে গড়া। এখানে বাইরের মানুষকে ঢোকানো মানে তার গড়া সবকিছু তিলে তিলে ধ্বংস করে দেওয়া। সেই অবাক হয়ে বলল, ইমরোজ এটা কি করে করতে পারে তপবন? ও জানে না আমাদের কোম্পানিকে ডোবানোর জন্য কত মানুষ ওত পেতে বসে আছে। ও কোন সাহসে বাইরের লোক ঢোকাতে চাচ্ছে? ওর কি একটুও করুণা হয় না আমাদের ওপর? ইমরোজ ওর সামান্য বিবেকবোধটুকু সেদিন খইয়ে ফেলেছিল, যেদিন ও সন্তানের মাকে মারার চিন্তা করেছিল। আমি ওর এমন আচরণে খুব একটা অবাক হইনি আব্বু। তুমি এই খবর কিভাবে পেলে? ও যে দালালকে দায়িত্ব দিয়েছে সেই বলল। তার সাথে আমার ভালো সম্পর্ক, একবার বিপদে সাহায্য করেছিলাম, কৃতজ্ঞতা স্বরূপ নিজ দেখে বলল এই কথা। এখন কি করবে? কোম্পানিতে বাইরের লোক ঢুকাতে দেওয়া যাবে না। বাবার চিন্তিত কণ্ঠে তপবন মৃদু হেসে বলল, চিন্তা করো না, এতদিন যখন আগলে রেখেছি এখনো আগলে রাখবো। ইমরোজের ভাগটা আমি কিনে রেখেছি, ও জানে না এগুলো। আমি দালালকে জানতে বারণ করেছি, ক্রেতা বিদেশে থাকে বলতে বলেছি। কিন্তু সাইন করার সময় তো তোমাদের দুজনের উপস্থিত থাকতে হবে। তখন তো ও জানবে, তখন কোনোভাবেই তোমার কাছে ও বিক্রি করতে চাইবে না। তখন কোনো উপায় থাকবে না, কারণ ও অলরেডি ৮০ টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছে। তুমি আগে জানাওনি কেন এগুলো? তুমি কষ্ট পাবে বলে, কিন্তু এখন আর চিন্তার কিছুই নেই। আমাদের কোম্পানি সবটা আমাদের মাঝে থাকবে। তকদির শিকদার নিশ্চিন্ত হলেন, বললেন, তুমি ঠিক করেছো, নয়তো আমি কিনে রাখতাম কোনোভাবে। ও বিক্রি করবে এটা তো আমাদের জানাতে পারতো, আমরাই না হয় টাকার বিনিময়ে কিনে রাখতাম।
আমাদের কাছে বিক্রি করবে না বলেই জানাইনি। ঠিক বলেছ, ওটা তো একটা জানোয়ার, পরিবারের ক্ষতি করতেও ও দুবার ভাবে না। তপবন কিছু বলল না। ছোট থেকে কোলে পিঠে মানুষ করায় সে আজও এই ভাইদের সাথে কোনো দুর্ব্যবহার করতে পারে না, তাই নীরবে নিজেকে দূরিয়ে সরিয়ে নিয়েছে। সে কিয়ৎকাল বাদে বলল, আমি এই ভাগটা রূপকথা নামে লিখে দিতে চাই আব্বু, আশা করি তুমি কিছু মনে করবে না। তকদির শিকদার চোখ তুলে তাকালেন, মৃদু হেসে বললেন, দেবে তা আবার আমায় বলছে কেন? তুমি কিনছো, তুমি যা ইচ্ছা করতে পারো, আমি কি মনে করব? তপবন ম্লান হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।